তো আমরা আজকে সেটা হচ্ছে শুরু করছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এটার 2022 সালে বরিশাল বোর্ডে কোশ্চেনটা এসেছে। তা আমরা শুরু থেকে কোশ্চেনটা শেষ পর্যন্ত সলিউশনটা করে দেব। একটু মনোযোগ দিয়ে দেখো এখানে কোশ্চেনে কী চেয়েছে। অন্যান্য কোশ্চেনের সাথে এটার কিছুটা একটু ভিন্নতা রয়েছে, এই জন্য এই কোশ্চেনটা মূলত খুবই গুরুত্ব দিয়ে আমি করাচ্ছি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই এরপরে বলবা। হ্যাঁ, তো এটা বরিশাল বোর্ড 2022 সালে এসেছে। আমি অনুচ্ছেদটা পড়ি, এখানে বলা আছে, একটু মনোযোগ দিয়ে শোনো। 2019 সালের 1 জানুয়ারি নবগঙ্গা ট্রেডার্স 3,90,000 টাকার একটি মেশিন ক্রয় করেন এবং 50,000 টাকার সংস্থাপন ব্যয় নির্বাহ করেন, যার আয়ুষ্কাল হচ্ছে 5 বছর শেষে 20,000 টাকা পাওয়া যাবে। এই যে 5 বছর শেষে যে টাকাটা পাওয়া যাবে 20,000 টাকা, এটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। এরপরে বলা আছে কোম্পানি সরল রৈখিক পদ্ধতিতে অবস্থা ধার্য করে। আমরা জানি এই অধ্যায়ের দুইটা পদ্ধতিতে অবস্থা ধার্য করা যায়, একটা হচ্ছে সরল রৈখিক পদ্ধতি আর একটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এখানে সরল রৈখিক পদ্ধতির কথা বলা হয়েছে এবং 31শে ডিসেম্বর তারিখে প্রতি বছর হিসাব বছর শেষ হবে, মানে 31শে ডিসেম্বরই প্রত্যেক বছর হিসাবটা শেষ হবে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। 2021 সালের 31শে অক্টোবর 2021 সালের 31শে অক্টোবর তারিখে মেশিনটি 3,20,000 টাকায় বিক্রি করে। তো এই ছিল আমাদের অনুচ্ছেদ। এবার আসো প্রথমে কি বলেছে ক নম্বর কোশ্চেনে, মেশিনটির বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করো। মেশিনটি বিক্রয় করার ফলে লাভ হলো না ক্ষতি হলো। তো আমরা প্রথমে দেখি এখানে একটা ঘর করে রেখেছে তারা, বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা এবং টাকা। তো আমরা দেখি মেশিনটি বিক্রয় করছে কয় লক্ষ টাকা দিয়ে। এখানে স্পষ্ট বলা আছে মেশিনটি বিক্রি করছে তারা 3 লাখ টাকা দিয়ে। হয়েছে, এখানে বলা আছে মেশিনটির বিক্রয় মূল্য হচ্ছে 3 লাখ টাকা। তো আমরা লিখে ফেললাম মেশিনটির বিক্রয় মূল্য 3,20,000 টাকা। এটা থেকে মেশিনটির পুস্তক মূল্য বাদ যাবে। পুস্তক মূল্য হচ্ছে কি? পুস্তক মূল্য হচ্ছে মোট মূল্য, এবং মোট মূল্য থেকে যখন পুঞ্জীবিত অবস্থায় বাদ দেব সেটার নাম হবে পুস্তক মূল্য। আমি আবার বলছি, পুস্তক মূল্য কি? পুস্তক মূল্য হচ্ছে মেশিনটির মোট মূল্য, এখানে যদি ক্রয় মূল্য লেখছে মোট মূল্য হবে, মোট মূল্য থেকে পুঞ্জীবিত অবস্থায় বাদ দিলে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে পুস্তক মূল্য। এখন আসি মেশিনটির মোট মূল্য কি। এই মেশিনটা ক্রয় করছে 3,90,000 টাকা দিয়ে এবং তার সংস্থাপন ব্যয় আছে 50,000 টাকা, অর্থাৎ টোটালি 3,90,000 এবং 50,000, 3,90,000 এবং 50,000 অর্থাৎ 4,40,000 টাকা গেছে মেশিনটার ক্রয় করতে। এটা হচ্ছে মোট মূল্য, নট ক্রয় মূল্য। এখানে যদি বলা আছে মেশিনটির ক্রয় মূল্য, আমরা এটা মোট মূল্য বলবো, ক্রয় মূল্য না বলে মোট মূল্য বলবো। মোট মূল্য হচ্ছে 4,40,000 টাকা। আচ্ছা, এরপরে পুঞ্জীবিত অবচয় হচ্ছে এখান থেকে বাদ যাবে ক্রয় মূল্য থেকে। এখন পুঞ্জীবিত অবশ্যই যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে 84,000, 84,000, 70,000, এটা কই থেকে আসলো? এটা আমরা একটু ওয়ার্কিং করব। দেখো এখানে ওয়ার্কিংটা দেখিয়ে দিচ্ছি। বার্ষিক অবচয়, তো বার্ষিক অবচয় হলো স্থির মূল্যতে, যে আমরা এখানে পড়েছিলাম যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের সূত্রটা হচ্ছে মোট মূল্য মাইনাস ভগ্নাংশের মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল। তো সেক্ষেত্রে মেশিনটির মোট মূল্য হচ্ছে 4,40,000 টাকা, আর ভগ্নাবশেষ মূল্য যেটা আমরা এখানে বলেছিলাম ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা পাওয়া যাবে। তো ভগ্নাবশেষ মূল্য আছে 20,000 টাকা। যখন বাদ দেব আমরা, বাদ দিলে হয় 4,20,000 টাকা। 4,20,000 টাকাকে আমরা যখন ইয়ার মানে আমার আয়ুষ্কাল 5 বছর, 5 দ্বারা ভাগ দিব, অ্যান্সার বের হবে 84,000 টাকা। এটা হচ্ছে আমার বার্ষিক অবস্থা। তো 2019 সালেও হবে 84,000, 20 সালে হবে 84,000, কারণ সরলরৈখিক পদ্ধতিতে বা স্থির পদ্ধতিতে প্রত্যেক বছরের অবস্থাটা সমান থাকে। তো 21 সালে 84,000 না হয় 70,000 কেন হলো? একটা প্রশ্ন আছে না? তো দেখো 21 সালে মেশিনটা কিন্তু বিক্রি করে দিছে 31শে অক্টোবর। 31শে অক্টোবর মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 10 মাস তারা ইউজ করেছে। এই জন্য
দেখো এই 84,000-কে 12 দ্বারা ভাগ দিছে, 10 দ্বারা গুণ দিছে, অক্টোবরে যেহেতু এটা বিক্রি করে দিছে, এই জন্য আমার অ্যান্সার বেরোছে 70,000 টাকা। তো 19 সালের আমার অবশ্যই হয়েছে 84,000 টাকা, 20 সালের অবশ্যই হচ্ছে 84,000 টাকা, কিন্তু 21 সালের অবশ্যই হয়েছে আমার 70,000 টাকা, কারণ এটা 10 মাসের। এখন এই যে 84,000 এগুলো যদি অবসর হয়, অবসর জাবেদা কি? অবসর জাবেদা হচ্ছে অবশ্যই ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট। তো 2019 সালের পুঞ্জীবিত অবশ্যই 84,000, 20 সালের পুঞ্জীবিত অবশ্যই 84,000, 21 সালের পুঞ্জীবিত অবশ্যই হচ্ছে 70,000। এই যে মেশিনটির ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবশ্যই অর্থাৎ 84,000 19 সালের, 20 সালের 84,000, 21 সালের 70,000, এই তিনটার যোগফল হচ্ছে 2,38,000 টাকা। তো 4,40,000 থেকে 2,38,000 টাকা বাদ দিলে থাকে 2,02,000 টাকা। এটা হচ্ছে পুস্তক মূল্য। যখন আমরা এটা বাদ দিব, মেশিনটির ক্রয় মূল্য ছিল 3,20,000 টাকা, বিক্রয় মূল্য ছিল 3,20,000 টাকা, আর টোটাল তার খরচ গেছে বা ক্রয় মূল্য সংক্রান্ত খরচ 2,02,000 টাকা। 2,02,000 টাকা তার খরচ পড়েছে, কিন্তু বিক্রি করছে 3,20,000 টাকা। তো এটার ব্যবধান এই যে 1,18,000 টাকা, এটার বিয়োগ ফলটাই হচ্ছে আমার মেশিনটির বিক্রয়জনিত মুনাফা। এটি ছিল আমাদের ক নম্বরের অ্যান্সার, যে মেশিনটির বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করো। তো আমরা বলবো এখানে লাভ হয়েছে, কারণ আমার পুস্তক মূল্য থেকে বিক্রয় মূল্যটা আমার বেশি। কত বেশি? 1,18,000 টাকা। তো এই ছিল ক নম্বরের অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা খ নম্বরটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করি। খ নম্বরে বলেছে মেশিনটির 3 বছরের জাবেদা দাখিলা দেখাও। মেশিনটির 3 বছরের জাবেদা দাখিলা দেখাও। তো আমরা জানি যে এই অধ্যায়ে যে মেশিনের জন্য একটা জাবেদা হয়, প্রত্যেক বছরে মেশিনের জন্য একটা জাবেদা হয়, অবসরের জন্য 2টা জাবেদা হয়, অর্থাৎ প্রথমটা অবসর, পরেরটা অবসরটাকে ক্লোজ করে দেওয়া, মোট 3টা। তো আমরা দেখি 2019 সালের প্রথম জাবেদাটা দেখি। দেখো 19 সালে আমরা মেশিন ক্রয় করছি 4,40,000 টাকা। কীভাবে? এই যে আমরা এখানে দেওয়া আছে আমাদের যে 3,90,000 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য, আর 50,000 টাকা হচ্ছে আমার সংস্থাপন ব্যয়, অর্থাৎ এই 4,40,000 টাকা হচ্ছে আমার মেশিনটির ক্রয় মূল্য। এটার জন্য একটা জাবেদা হবে। তো এটার জন্য জাবেদা কী হবে? মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা হচ্ছে 4,40,000 টাকা করে। তো এই ছিল আমাদের প্রথম জাবেদাটা। তো এটা হচ্ছে 19 সালের। এরপরে আমার অবসরের জন্য 2টা জাবেদা হবে। অবসর কত? 19 সালে অবসর 84,000 টাকা, যেটা আমরা ওয়ার্কিংয়ে দেখিয়েছি। তো অবসরের জাবেদা হচ্ছে অবসর খরচ ডেবিট, পুঞ্জীবিত অবসর ক্রেডিট, 84,000 টাকা করে ডেবিট এবং ক্রেডিট। এটা আশা করি বুঝতে পেরেছো। দেন এই অবসরটাকে আমরা ক্লোজ করে দেব। ক্লোজ করে দিলে অবসর আগে ছিল ডেবিট, হয়ে যাবে আবার ক্রেডিট, অবসর ক্রেডিট, আয় বিবরণী হয়ে যাব ডেবিট, এই 84,000 টাকা। তো 19 সালের 3টা জাবেদা শেষ। 20 সালের 3টা জাবেদা হওয়ার কথা ছিল, কিন্তু এই কোশ্চেনে 20 সালে কোনো নতুন করে মেশিন ক্রয় করে নাই, বিক্রয় করে নাই, সুতরাং মেশিনের জাবেদাটা হবে না। 20 সালে শুধুমাত্র অবসর জাবেদা হবে। তো 20 সালের অবসর হচ্ছে 84,000 টাকা। এই 84,000 জন্য 2টা জাবেদা হবে। প্রথমটা হচ্ছে অবসর খরচ ডেবিট, পুঞ্জীবিত অবসর ক্রেডিট। এরপর এটাকে উল্টিয়ে দেবা, অর্থাৎ ক্লোজ করে দেবা, অবসর খরচ ডেবিট, আয় বিবরণী ক্রেডিট, টাকা হচ্ছে 84,000 টাকা করে। তো 20 সালে জাবেদা 2টা হয়েছে। কেন 2টা হয়েছে? কারণ 20 সালে আমি কোনো মেশিন ক্রয় করি নাই, আবার কোনো মেশিন আমি বিক্রয় করি নাই। এই ছিল 20 সালে। এবার আসো 21 সালে। 21 সালে আমি মেশিন ক্রয় করি না, ঠিক আছে, কিন্তু আমি মেশিন বিক্রয় করে দিয়েছি। যেখানে বলা আছে কোশ্চেনে দেখো, 2021 সালের 31 অক্টোবর তারিখে মেশিনটি আমি 3,20,000 টাকা বিক্রি করে দিয়েছি। তো এই জাবেদাটা করার জন্য তোমাকে ক নম্বর যেটা তুমি করেছো অলরেডি হেল্প নিতে হবে। দেখি আমরা এই জাবেদাটা কীভাবে দ্বারা করেছে। দেখো, নগদান হিসাব ডেবিট 3,20,000 টাকা, কারণ কোশ্চেনে বলা আছে মেশিনটি আমি 30 অক্টোবর তারিখে 3,20,000 টাকা বিক্রি করে দিয়েছি। তো এটা হচ্ছে আমার ডেবিট 3,20,000 টাকা। পুঞ্জীবিত অবশ্যই এটা আমার ক্ষতি বা খারাপ একটি দিক, তো ক্ষতি বা খরচ এগুলো ডেবিট হয়। পুঞ্জীবিত অবশ্যই হচ্ছে 2,38,000 টাকা। এটা আমরা কই পেলাম? এই যে আমরা এখানে পেলাম 2,38,000 টাকা পুঞ্জীবিত অবশ্যই 2,38,000 টাকা। এটা যেহেতু কোম্পানির জন্য ক্ষতি, সুতরাং এটা হবে ডেবিট। তো 2,38,000 ডেবিট। এরপরে মেশিনটির বিক্রয়জনিত মুনাফা হচ্ছে সকল আয় হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে 1,18,000 টাকা। এটা কোথায় পেলাম আমরা প্রথম জাবেদায় প্রথম যে অঙ্কটা করেছিলাম, এই যে 1,18,000 টাকা, এটা হচ্ছে আমার
মেশিনের বিক্রয়জনিত মুনাফা। তো সকল আয় হচ্ছে ক্রেডিট, আর এই জন্য আমরা 1,18,000 টাকাকে আমরা ক্রেডিট করেছি। এরপরে দেখো মেশিন হিসাব ক্রেডিট। মেশিন কিনছি আমি টোটাল কয় লক্ষ টাকার, 3,90,000 এবং 50,000 টাকা আমার গেছে সংস্থাপন ব্যয়। এই 4,40,000 টাকা হচ্ছে আমার মেশিন হিসাব। তো এবারে দুই পাশ যোগ করলে দেখবো ডেবিট ক্রেডিট মিলে যায়। তো প্রথম জাবেদাটা আশা করি বুঝতে পারছো 21 সালের। আর পরে যে দুইটা জাবেদা অবচয়ের, অবশ্যই জাবেদা আগের নিয়মে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, আয় বিবরণী ডেবিট, অবশ্যই খরচ হিসাব ক্রেডিট। তো এখানে টাকার পরিমাণ একটু ভিন্নতা এসেছে, 70,000 টাকা। কিভাবে? ওই যে আমরা এখানে দেখিয়েছিলাম যে 84,000 টাকা হচ্ছে 1 বছরের, যেহেতু এটা 10 মাস এটাকে খাটিয়েছে, কারণ হচ্ছে 31 অক্টোবর তারিখে এটা বিক্রি করে দিয়েছে। তো জানুয়ারি থেকে 31 অক্টোবর মানে হচ্ছে 10 মাস, এই জন্য 12 দিয়ে ভাগ দিয়ে 10 দ্বারা গুণ দেওয়ার পরে 70,000 টাকা। তো 21 সালের অবশ্যটা হবে 70,000 টাকা। তো অবশ্যই ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট, আবার আয় বিবরণী ডেবিট, অবশ্যই খরচ হিসাব ক্রেডিট। আশা করি তুমি এটাও বুঝতে পেরেছো। আমরা তোমার কোশ্চেনগুলো নেব, এর আগে আমি গ নম্বরটা একটু শেষ করে দিয়ে আসি, তারপর তোমাদের কোশ্চেন নেব। এবার গ নম্বরে কি বলেছে দেখো, প্রথম 3 বছরের অবচয় হিসাব ও যন্ত্রপাতি হিসাব প্রস্তুত করো। মানে খতিয়ান চাইছে, দুইটা খতিয়ান চাইছে। কয়টা? দুইটা। একটা হচ্ছে অবচয়ের খতিয়ান আর একটা হচ্ছে যন্ত্রপাতির খতিয়ান। তো এটা খুবই সহজ, তোমরা জাবেদা করতে পারলে খতিয়ান অবশ্যই পারবা 3 বছরের। তো এখানে 3 বছরের জাবেদা আমরা করে ফেলছি, সুতরাং আমরা খতিয়ান করতে পারবো। খতিয়ানের জন্য আমরা দুইটা ছক আছে, একটা হচ্ছে জ্যার ছক, একটা হচ্ছে টি ছক। আমরা জ্যার ছকটাকে বেছে নিলাম, কারণ জ্যার ছকটা একটু তুলনামূলক সহজ। তো আমরা প্রথম লিখবো অবচয় হিসাব ডেবিট। দেখি আমাদের 2019 সালে অবচয় আছে কোথায় কোথায়, আমরা এটি একটু কেটে দেই। আচ্ছা, 2019 সালের অবচয় আমরা পেয়েছিলাম এই যে অবচয় হিসাব ডেবিট, নাম হবে পুঞ্জীবিত অবচয়। আমি আবার বলছি, অবচয় হিসাব যেহেতু করতেছি আমরা, অবচয় হিসাব টাকা হবে 84,000 ডেবিট পাশে, কিন্তু নামটা হবে পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। আবার এখানে অবশ্যই পাইলাম ক্রেডিট 84,000 টাকা, কিন্তু নাম হবে আয় বিবরণী হিসাব। তো আমরা দেখি এভাবে লিখছি কিনা, যে পুঞ্জীবিত অবশ্যই ডেবিট, ডেবিট পাশে 84,000 টাকা, উদ্বৃত্ত 84,000 টাকা। আবার আয় বিবরণী হিসাব, এখানে কিন্তু অবশ্যই ছিল ক্রেডিট, এই জন্য আয় বিবরণী ডেবিট পাশে নামটা আমরা লিখে নিয়ে এলাম। আয় বিবরণী হিসাব, টাকাটা হবে ক্রেডিট পাশে 84,000 টাকা। এখন দেখো এখানে আমার উদ্বৃত্তের ঘরে আছে ডেবিট 84,000, আর আমার এখন নতুন করে ক্রেডিট আসছে 84,000। তো এখানে যোগ বিয়োগ করলে এখানে মাইনাস হাইফানি, মানে এখানে কোনো কিছুই থাকে না, 84 থেকে 84 বাদ দিলে কিছু থাকে না। আবার দেখো 31 তারিখে অবশ্যই আছে কয়টা, 31 তারিখে অবশ্যই আছে দাও দুইটা। এই যে অবশ্যই হিসাব ডেবিট, ঠিক আছে, নাম হবে পুঞ্জীবিত অবশ্যই, আর এখানে হবে আয় বিবরণী, টাকা হচ্ছে 84,000। ঠিক একইভাবে এটা করে দিছে। আবার 2021 সালেও দুইটা হবে, টাকাটা হবে 70,000। এই ছিল আমাদের অবশ্যের খতিয়ান। এরপরে আমাদের মেশিন হিসাবের খতিয়ান বা যন্ত্রপাতির খতিয়ান। যন্ত্রপাতির খতিয়ানটা একইভাবে করেছে। দেখো আমরা ব্যাংকের মাধ্যমে প্রথম আমাদের ইয়াটা ছিল জাবেদা। দেখো নগদান হিসাব, মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই যে মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো এখানে নাম আসবে ব্যাংক, যেহেতু মেশিন হিসাব করতেছি আমরা, নাম আসবে ব্যাংক এবং টাকাটা হবে ডেবিট পাশে। দেখো এই যে এখানে ব্যাংক হিসাব ডেবিট, টাকাটা আসছে ডেবিট পাশে 4,40,000 টাকা, এখানে হবে 4,40,000 টাকা। এরপরে গিয়ে 31 তারিখে ব্যালেন্স, কারণ 20 সালে আমি কোনো মেশিন ক্রয় করি নাই, বিক্রয় করি নাই, সুতরাং এই যে 4,40,000 টাকা, এটা 20 সালের 31শে ডিসেম্বরে আমি 4,40,000 টাকা দেখে দিব, মানে আমার ব্যালেন্স আছে। 20 সালের ব্যালেন্সটাই আমার 19 সালের ব্যালেন্সটা আমার 20 সালের ব্যালেন্স 4,40,000 টাকা। 21 সালে কিন্তু দেখো আমার মেশিন হিসাব আছে কয় লাখ টাকা, 4,40,000 টাকা। এই 4,40,000 টাকা মেশিন হিসাব ডেবিট, এটা কি নামে আসবে দেখো, এটা তারা দিয়েছে হলো নগদান হিসাব, যেহেতু আমি বিক্রয় করছি 3,20,000 টাকা। আবার পুঞ্জীবিত অবচয় 2,38,000 টাকা, ঠিক আছে। তো এখানে 4,40,000 সাথে নগদান হিসাব 3,20,000 টাকা বাদ যাবে, কারণ এটা ডেবিট ব্যালেন্স আর এটা হচ্ছে ক্রেডিট, বাদ দিলে 1,20,000 টাকা। এরপরে পুঞ্জীবিত অবচয় আছে 2,38,000। কই পেলাম পুঞ্জীবিত অবচয়, এই যে দেখো পুঞ্জীবিত অবচয় আছে 2,38,000 টাকা। ওকে, তো 2,38,000 টাকা পুঞ্জীবিত অবচয়, এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স, ঠিক আছে। এই যে 2,38,000 টাকা। তো এখানে আমার ব্যালেন্সে গিয়ে দেখো, 2,38,000 ক্রেডিট ব্যালেন্স,
আর আমার উদ্বৃত্ত আছে 1,20,000 টাকা। তো যেহেতু উদ্বৃত্ত ডেবিট পাশে আর নতুন করে আমার পুঞ্জীবিত অবস্থায় আসলো 2,38,000 টাকা ক্রেডিট ব্যালেন্স, এই দুইটা বিয়োগ হয়ে যেহেতু ক্রেডিটের ব্যালেন্সটা বড় এই জন্য বিয়োগ ফলটা ক্রেডিট পাশে চলে আসছে। ঠিক আছে, এই যে 1,18,000 টাকা, এটাই হচ্ছে মেশিনের ক্রয়জনিত মুনাফা 1,18,000 টাকা। এটা তুমি এখান থেকে বিয়োগ ফলটা বসিয়ে দিতে পারো, অথবা এই যে তোমার এই জাবেদায় দেখো মুনাফা তুমি দেখাইছো যেন, এই যে মুনাফা দেখাইছো 1,18,000 টাকা, এটা তুমি এখানেও এখান থেকে বসিয়ে দিতে পারো, অথবা এই বিয়োগ ফলটা এখানে বসিয়ে দিতে পারো। এই দুইটা ব্যালেন্স কিন্তু তোমার সমান আসবে, যে মুনাফাটা আসছে এই দুইটা ব্যালেন্স সাধারণত সমান আসে। তো এই ছিল আমাদের বরিশাল বোর্ডের 2022 সালের কোশ্চেনটা, একাদশ এবং দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 8ম অধ্যায় থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক বোর্ডে কিন্তু এখান থেকে সাধারণত 2টি কোশ্চেন আসে। তো এরকম একটি ভিন্ন রকম কোশ্চেন আসতে পারে, পাশাপাশি অ্যাজ ইউজুয়াল যে কোশ্চেনগুলো সবসময় আমরা করে আসছি সেই নিয়মে কোশ্চেন আসতে পারে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন যদি কোনো বিষয় না বুঝে থাকো এখন তুমি বলতে পারো।